বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার এবং প্রহসন রচনাকার, বাংলা নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি নবম এবং দশম শ্রেণীর জন্য পাঠ্য। আজকের এই বিশেষ ক্লাসে আমি কপোতাক্ষ নদ কবিতা সম্পর্কে উপস্থাপনা করছি। উপস্থাপনা এবং আলোচনায় আমি মোহাম্মদ আলফালা, প্রভাষক, বাংলা, মাইলস্টোন কলেজ। শুরুতেই কপোতাক্ষ নদ কবিতার কবি পরিচিতি সম্পর্কে আলোচনা। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। মাইকেল মধুসূদন দত্ত স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। ফলশ্রুতিতে 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তার নামের প্রথমে যোগ হয় মাইকেল। যদিও পূর্ববর্তী নাম ছিল শ্রী মধুসূদন দত্ত, খ্রিস্ট ধর্ম গ্রহণের পর তার নাম হয়ে যায় মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ থাকায় তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যে যে গ্রন্থগুলো রচনা করেছেন আমরা তার মধ্যে পাই তার অমর কীর্তি, মেঘনাদ বধ মহাকাব্য। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের। তার পূর্বে কোনো কবি মহাকাব্য রচনা করেননি। আমরা দেখি যে তার অন্যান্য কাব্যগ্রন্থ রয়েছে, সেগুলো তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। এছাড়াও তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। তিনি প্রহসন রচনা করেন দুটি, একটি একেই কি বলে সভ্যতা, অন্যটি বুড়ো শালিকের ঘাড়েরও। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক এবং তিনি প্রথম বাংলা সাহিত্যে সনেট রচনা করেন। সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। এই মহান ব্যক্তিটি পরলোকগমন করেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। আমরা কপোতাক্ষ নদ কবিতা পাঠের পূর্বে কপোতাক্ষ নদ কবিতায় যে শব্দার্থ ও টিকা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কপোতাক্ষ নদ কবিতার যে শব্দার্থ টিকাগুলো আমরা পাই, এক নম্বর হচ্ছে সতত। সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা। এরপর বিরলে, একান্ত নিরিবিলিতে। নিশা শব্দের অর্থ রাত্রি। ভ্রান্তি শব্দের অর্থ ভুল। তাহলে আমরা পাচ্ছি সতত অর্থ সর্বদা, বিরলে অর্থ একান্ত নিরিবিলিতে, নিশা অর্থ রাত্রি, ভ্রান্তি অর্থ হচ্ছে ভুল। এছাড়াও একটা টিকা পাবো, যে টিকায় বাড়ি রূপ কর। আমরা প্রথমে দেখে নিই, প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদও সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। এখানে কপোতাক্ষ হচ্ছে প্রজা, পানি বা জল হচ্ছে কর, সাগর হচ্ছে রাজা। সহজভাবে আমরা বলতে গেলে বলতে পারি
প্রজা মাত্রই রাজাকে কর দেন। তো এখানে কপোতাক্ষ নদ হচ্ছে প্রজার মতো, তার জল বা পানি হচ্ছে কর এবং সাগর হচ্ছে রাজা। এই কপোতাক্ষ নদ প্রজার মতো রাজাকে অর্থাৎ সাগরকে পানি বা জল দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা শব্দটিকে আর একটি মূল্যবান তথ্য পাব, সেটি হচ্ছে চতুর্দশপদী কবিতা। কপোতাক্ষ নদ কবিতাটি একটি চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট কবিতা। তাহলে আমাদের জানা দরকার যে সনেট বা চতুর্দশপদী কবিতা কি। চতুর্দশপদী কবিতা ইংরেজিতে এটিকে সনেট বলে, বাংলায় চতুর্দশপদী কবিতা। 14 চরণ সমন্বিত ভাব সংহত সুনির্দিষ্ট কবিতাকে চতুর্দশপদী কবিতা বলে। অর্থাৎ কোনো একটি ভাব বা বিষয়, মূলত অখণ্ড ভাব বা বিষয় 14 চরণ বা লাইনের মাধ্যমে সুনির্দিষ্ট নিয়মে যখন উপস্থাপন করা হয় সেটি হচ্ছে চতুর্দশপদী কবিতা। এই 14 লাইনের যে কবিতা, এর প্রথম 8 চরণের স্তবককে বলা হয় অষ্টক, আর এর পরবর্তী 6 চরণের স্তবককে বলা হয় ষষ্ঠক। এই অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা এবং পরবর্তী 6 লাইন ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। মূলত একটি ভাবেই প্রকাশ পাবে, একটি অখণ্ড ভাব প্রকাশ পাবে। সেই ভাব বা বিষয়ের প্রথম অংশে তার প্রবর্তনা থাকবে, বর্ণনা থাকবে এবং শেষের 6 লাইনে ভাবের পরিণতি অর্থাৎ এর সমাপ্তি থাকবে। আমরা আরেকটি তথ্য পাচ্ছি যে কপোতাক্ষ নদ কবিতার অন্তমিল। মূলত সনেট কবিতা মাত্রই তার অন্তমিল থাকবে। তো কপোতাক্ষ নদ কবিতার অন্তমিল হচ্ছে ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। আমি একটু পরে কবিতা পাঠের সময় এই অন্তমিল অংশটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে কপোতাক্ষ নদ কবিতার পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি নিয়ে আলোচনার পূর্বে একটি তথ্য জেনে নিতে পারি। তা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করেন 1860 সাল থেকে। আর কপোতাক্ষ নদ কবিতা অর্থাৎ সনেটগুলো রচিত হয় 1865 খ্রিস্টাব্দে। তো কপোতাক্ষ নদ রচনার সময় তিনি ভার্সাই নগরীতে অবস্থান করছিলেন। আচ্ছা, আমরা ফিরে আসি কপোতাক্ষ নদ কবিতার পাঠ পরিচিতি। কপোতাক্ষ নদ কবিতাটি কবি চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এখানে দুটো দিক, একটি হচ্ছে স্মৃতিকাতরতা, অন্যটি হচ্ছে দেশপ্রেম। তিনি স্মৃতিকাতরতার মাধ্যমে তার দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। কবি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমি শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদীর কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ দৌড়ে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারলেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদীর দেখা পাবেন? কখনো কপোতাক্ষ নদীর কাছে তার সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এটি একটি দেশপ্রেমমূলক কবিতা।
কাতরতার আবরণে এই দেশ প্রেম ফুটে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে কবিতা পাঠ করব। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ তলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাসরূপ সাগরে দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের গানে, শখে সখারিতে নাম তার। এ প্রবাসে মতি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কবিতার শুরুতেই পাচ্ছি সতত হে নদ তুমি পরমোর মনে। সতত অর্থ সর্বদা, হে নদ অর্থাৎ কপোতাক্ষ নদ। সর্বদা হে কপোতাক্ষ নদ তুমি পরমোর মনে, তুমি সর্বদাই আমার মনে পড়ো। অর্থাৎ কবি ভাষাই নগরীতে আছেন, ফ্রান্সে রয়েছেন, তো সেখানে সবসময় এই কপোতাক্ষ নদকে মনে করতেছে, স্মরণ করতেছে। সতত তোমার কথা ভাবি এ বিরলে, সর্বদা তোমার কথা আমি ভাবি এ বিরলে, অর্থাৎ বিরলে অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। তিনি এই একান্ত নিরিবিলিতে এই ভাষায় ফ্রান্সে রয়েছেন, সব সময় কপোতাক্ষের কথা ভাবেন। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। কবি বলছেন যে সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি। যেমন মানুষ নিশার স্বপ্নে, রাতের স্বপ্নে শোনে মায়ামন্ত্র ধ্বনি, অর্থাৎ মায়াময় অলৌকিক যে ঘটনা বা বাক্য বা যা কিছু দেখেন, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। মানুষ যেমন রাতের স্বপ্নে যা কিছু দেখেন বা শোনেন সেটি হচ্ছে অলৌকিক বা মায়াময়। তো কবি এই কপোতাক্ষ নদের যে কলকল ধ্বনি সেটি যেন ভ্রান্তির ছলনে কবির কান জুড়িয়ে যাচ্ছে। আমরা দেখি যে মানুষ যে বিষয় নিয়ে চিন্তিত বা কোনো বিষয় নিয়ে সর্বদা চিন্তা ভাবনা করেন, হয়তো স্বপ্নেই সেটা চলে আসে। তো কবির মনেও সেই একই কপোতাক্ষ নদীর কথা বিরাজমান, তিনি যেন ভুলতে পারছেন না। ভ্রান্তির ছলনায় কবির কানকে জুড়িয়ে যাচ্ছে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি অনেক দেশ দেখেছেন, অনেক নদ নদী দেখেছেন, কিন্তু শৈশবে যে কপোতাক্ষ নদীর সঙ্গে তার যে যোগ সাজস, যে সম্পর্ক, সেই সম্পর্ক আর কোথাও গড়ে ওঠেনি। এই জন্য এই যে স্নেহের তৃষ্ণা অন্য কোনো জলেই তার মিটতেছে না। কবি প্রশ্ন করছেন যে এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কপোতাক্ষ নদ যেন হচ্ছে দুগ্ধ স্রোত, এই জন্মভূমি যেন জন্মভূমির স্তনে এই কপোতাক্ষ নদ দুগ্ধের মতো যা প্রবাহিত হচ্ছে, দুগ্ধ স্রোতের মতো। মা মাত্রই তার সন্তানকে স্তনপানের মাধ্যমে বড় করে তোলেন, অর্থাৎ সন্তান মাত্রই মায়ের দুগ্ধ পান করে। তো এই দেশের এই জন্মভূমিতে কপোতাক্ষ নদ যেন সেই দুগ্ধ স্রোতের মতো বয়ে যাচ্ছে। আর কি হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, বাড়িরূপ কর তুমি। কবি বলছেন যে আর কি হবে দেখা, কবি
সংশয় প্রকাশ করতেছেন, দ্বিধা প্রকাশ করতেছেন যে আর কখনো কি এই কপোতাক্ষের সঙ্গে কবির সাক্ষাৎ হবে কিনা, দেখা হবে কিনা। যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে বাড়িরূপ কর তুমি। যতদিন যাবে প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমনিভাবে কপোতাক্ষ নদ যেন প্রজা, তার প্রবাহিত যে জল তা পতিত হচ্ছে সাগরে। এই জল যেন কররূপে সাগরকে কর দিচ্ছে। এ মিনতি গাবে বঙ্গজনের কানে, শখে সখারিত নাম তার। এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এ মিনতি, কবির মিনতি বা অনুরোধ গাবে বঙ্গজনের কানে। গাবে অর্থাৎ গাইবে, বঙ্গ হচ্ছে বঙ্গবাসীর কানে, শখে সখারিতে নাম তার। শখে অর্থাৎ কবি কপোতাক্ষ নদকে বন্ধু ভাবে সম্বোধন করছে। এ কারণেই কবি এই কপোতাক্ষ নদকে বলতেছেন যে তার নামটা যেন বঙ্গজনের কানে বলে দেওয়া হয়। এই প্রবাসী মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এই প্রবাসী মজি প্রেম ভাবে, এই প্রবাসে এই কবিতার মাধ্যমে কবি যে বাংলা ভাষার প্রতি, দেশের প্রতি তার যে ভালোবাসা প্রকাশ পাচ্ছে তা যেন বঙ্গবাসীর কাছে কপোতাক্ষ নদ বলে দেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে কপোতাক্ষ নদ কবিতায় কবি ফ্রান্সে রয়েছেন, তো সেখান থেকেই তার স্মৃতিকাতরতাও উঠেছে কবিতায়, এবং এই স্মৃতিকাতরতার আবরণে দেশপ্রেম প্রকাশিত। এ পর্যায়ে আমরা যে এর গঠন কপোতাক্ষ নদের, যে যাকে আমরা চতুর্দশপদী কবিতা বলছি, তো সেখানে আমরা পাই যে অন্তমিল। তো আমরা খেয়াল করব অন্তমিলটি কী ধরনের। আমরা শুরুতেই দেখি কপোতাক্ষ নদ কবিতার প্রথম চরণের শেষে মনে আমরা নিয়েছি, এরপরে দ্বিতীয় লাইনে বিরলে নিয়েছি, এভাবে শেষের যে বর্ণগুলো সেগুলো নেওয়া। তো আমরা প্রথম এই নকে আমরা ক ধরলাম, ক ধরার পরে এরপরে ল বা লে, কয়ের ন এর সঙ্গে ল এর মিল নেই, এই জন্য প্রথমটা ক ধরলে এর পরেরটা খ ধরলাম। এরপরে খেয়াল করছি যে প্রথমে যে ন ছিল এরপরে আবার ন বা নে, তো পূর্বে ক, এটাও ক, এরপরে লে, এখানেও লে। এভাবে যদি ধরা হয় তাহলে আমরা দেখি যে ক খ ক খ ক খ খ ক। এরপর ষষ্ঠকে আমরা দেখি যে বে, উপরে কোথাও বে ছিল না, এই জন্য আমরা ক খ এর পরে গ ধরলাম। এরপরে তে ধরলে যেহেতু গ ধরেছি, এরপরে ঘ, আবার বেতে, এভাবে গ ঘ পাচ্ছি, অর্থাৎ শেষের 6 চরণে গ ঘ পাচ্ছি আমরা। তাহলে আমরা কপোতাক্ষ নদ কবিতার অন্তমিল পেয়ে গেলাম ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। এই প্রথম 8 চরণকে অষ্টক বলা হচ্ছে, যেখানে ভাবের প্রবর্তনা, অর্থাৎ তিনি যে বিষয়টি উপস্থাপন করতে চান। অন্যদিকে শেষে 6 চরণকে ষষ্ঠক, অর্থাৎ ভাবের পরিণতি, অর্থাৎ এর একটি সমাপ্তি তিনি সেখানে উল্লেখ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ক্লাসের শেষের দিক। এ পর্যায়ে তোমাদের কিছু কাজ আমরা দিতে চাই বাসার জন্য। বাড়ির কাজ হিসাবে তোমরা জ্ঞানমূলক 15টি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর লিখবে। অন্যদিকে 3টি অনুধাবন, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে, চতুর্দশপদী কবিতা বলতে কী বুঝো, এই 3টি অনুধাবন লিখে বিষয় শিক্ষককে অবহিত করবে। ধন্যবাদ সবাইকে।